আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশন থেকে স্বাগতম জানাচ্ছি আমি জুয়েল। আজকের পর্বে আমরা ৬.৩ এর কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্নটা আমাদের আছে, ৩টি পূর্ণ সংখ্যার গুণফল ৭২০ যদি হয়, সবচেয়ে ছোট সংখ্যাটি কত বড় হতে পারে? আমরা এখানে সবচেয়ে ছোট সংখ্যাগুলো নিয়ে আলোচনা করব। এখানে ২টা সংখ্যার মধ্যে হতে পারে। যেমন আমাদের একটা সংখ্যা যদি এরকম হয়, আমি বললাম একটা সংখ্যা হলো ২০। ২০কে আমরা যদি ২টা সংখ্যায় কনভার্ট করি, ২০কে আমরা লিখতে পারি হলো ৪ গুণন ৫ লিখতে পারি। ২০কে আমরা লিখতে পারি ১০ গুণন ২ লিখতে পারি। ২০কে আমরা ২০ গুণন ১ লিখতে পারি। এই যে ২টা সংখ্যার গুণফল হচ্ছে আমাদের ২০। এই ২০ হওয়ার সময় তাহলে আমাদের এই যে আলাদা, আলাদা প্যাটার্ন আছে, অনেকভাবেই গুণফল করতে পারি। এখানে যেমন সবচেয়ে ছোট সংখ্যা ৪, এখানে সবচেয়ে ছোট সংখ্যা ২, এখানে সবচেয়ে ছোট সংখ্যা ১। আমাদের ২ জনের গুণফল এভাবে লিখতে পারি। আমার এখন এইখানে যে বের করতে হবে, আমরা ৩টা সংখ্যার গুণফল হবে ৭২০। যদি ৩টা সংখ্যার গুণফল আমাদের ৭২০ হয়, তাহলে আমরা বের করব যে সবচেয়ে ছোট সংখ্যা কত, এরকম করে আমরা বের করব। অনেকগুলোই হতে পারে, সবচেয়ে ছোট কে হতে পারে। এজন্যই শুরুতে আমরা একটু ডেসক্রিপশন দিয়ে নিব যে ৩টি সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম মান তখনই বৃহত্তম হবে, মানে ক্ষুদ্রতমের ভিতরে সবচেয়ে বড় কে। ৩টা আমরা সবচেয়ে ছোট ছোট ৩টা নিব। ওই ছোট ৩টার গুণফল আমাদের হবে হলো ওই ৩টার মধ্যে সবচেয়ে আমাদের বড় কে বা সবচেয়ে ছোট কে। বলে নিব ৩টা সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম মান তখনই বৃহত্তম হবে যখন ক্ষুদ্রতমটির সাথে অন্যগুলোর পার্থক্য ন্যূনতম হবে। ন্যূনতম হবে মানে আমাদের ১ হবে। প্রতিটা এক এক করে পাশাপাশি, খুব বেশি ডিফারেন্স আমরা করব না, এরকম করে রাখবো যে পার্থক্য ওদের কত সেটা। আগে যেমন দেখিয়েছিলাম যে 4 গুণন 5, 4 আর 5 এর মধ্যে আমাদের পার্থক্য আছে কত, ১। আমাদের ছিল ২ আর ১০, ২ আর ১০ এর মধ্যে পার্থক্য আছে ওইখানে আমাদের ৮ পার্থক্য আছে। ১ আর ২০ যেটা ছিল পার্থক্য ছিল ১৯। আমরা সর্বনিম্ন পার্থক্য রেখে হিসাবগুলো করব। সেজন্য এখানে আমরা প্রথম সংখ্যাটা যদি x হয়, পরবর্তী সংখ্যা হবে x+1, তারপরে সংখ্যা হবে x+2, তাহলে ন্যূনতম আমাদের পার্থক্য থেকে গেল। ধরে নিচ্ছি একটা সংখ্যা হবে ১০, একটা হবে ১১, একটা হবে ১২, এরকম ক্রম অনুসারে আমাদের হবে। তাহলে আমাদের এটা হলো ধরে নেওয়া ৩টা সংখ্যা, আর ৩টা সংখ্যার গুণফল আমরা তাহলে প্রশ্নে বলে দিছে হলো ৭২০। এখন আমরা শুধুমাত্র এটা যদি নরমালি গুণ করি, তাহলে প্রথমে আমরা যদি এই দুইটা গুণ করি, তাহলে আমাদের x এর সাথে x গুণ করে x স্কয়ার, x এর সাথে 1 গুণ করলে আমাদের x+2 রয়ে গেল। এখন যদি আমরা এই সংখ্যাটা সম্পূর্ণ গুণ করে দেই, তাহলে আমাদের যেটা হবে x এর সাথে x যদি আমরা মাল্টিপ্লাই করি, এখানে হবে x3, একই সাথে এটা হবে x স্কয়ারের সাথে 2 গুণ করলে 2x স্কয়ার, এখানে x এর সাথে x মাল্টিপ্লাই করলে এটা হবে x স্কয়ার, আর এখানে x এর সাথে 2 গুণ করলে আমাদের 2x। এই ৭২০কে যদি আমরা এই পাশে শিফট করে নিয়ে আসি, তাহলে এখানে হবে -৭২০, এইটা ইকুয়াল 0 দিয়ে দিলাম। এখন এইটাকে আমরা যদি সাজায় লিখি, তাহলে আমাদের x³ হবে। x স্কয়ার এখানে আছে 2টা আর 1টা, তাহলে আমরা এখানে লিখব প্লাস, এটা হলো 3x স্কয়ার প্লাস 2x মাইনাস 720 ইকুয়াল 0। এইটাকে আমরা এখন x এর ভ্যালু বের করব, অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করে x এর ভ্যালুটা বের করব। তো উৎপাদকে বিশ্লেষণ করার আমরা অনেকগুলো নিয়ম দেখিয়েছি। আমরা মোটামুটি তোমাদেরকে স্টেজ বাই স্টেজ যখন উৎপাদকে বিশ্লেষণ করা হয়, 6টা নিয়মের কথা বলেছিলাম, যে এই 6টা নিয়মে মোটামুটি আমাদের এসএসসি লেভেলের সবগুলো ম্যাথ মিলে যায়। সেক্ষেত্রে সর্বশেষ অপশনটা ছিল, যদি আমাদের মিডল টার্মও না হচ্ছে, আমাদের সূত্রও না পড়ছে, কমন দেওয়া যাচ্ছে না, রিঅ্যারেঞ্জ করেও ম্যাথটা মিলানো যাচ্ছে না, এই টাইপের ম্যাথগুলোকে আমরা ভাগশেষ উপপাদ্য দিয়ে করাই। আর সেক্ষেত্রে আমাদের সর্বশেষ যে কনস্ট্যান্টটা থাকে ৭২০, ৭২০-এর উৎপাদক কতগুলো আছে, ৭২০কে ১ দিয়ে ভাগ করা যায়, ২ দ্বারা ভাগ করা যায়, এখানে ৩ দ্বারা ভাগ করা যায়, ৪ দ্বারা ভাগ করা যায়, যত সংখ্যাগুলোতে ভাগ করা যায় প্লাস মাইনাস ওই সংখ্যাগুলোতে আমরা চেক করি। একবার প্লাস দিয়ে চেক করি, একবার মাইনাস দিয়ে চেক করে দেখি কোন মানটার জন্য সম্পূর্ণ ০ হয়, সেখান থেকে নিয়ে আসি। আরও সহজ করে বললে আমরা জেনারেল ম্যাথ 3.4 ভাগশেষ উপপাদ্য করেছি, অথবা নতুন ভার্সনে আমাদের ওই ২ অধ্যায় বা ২ অধ্যায়ের ২ নাম্বার, আর পুরাতন ভার্সনে হায়ার ম্যাথের বেলায় আমাদের মেবি ৭ নাম্বার ম্যাথে কিছু ভাগশেষ উপপাদ্যের ম্যাথ ছিল। ওই ম্যাথগুলোই আমরা সেই প্যাটার্নটা ফলো করব আমরা এই ৭২০-এর। এক্ষেত্রে খেয়াল রাখবো, আমরা বইয়ে অন্যান্য যে অঙ্কগুলো করেছিলাম, এই ৭২০-এর জায়গায় সংখ্যাটা অনেক ছোট ছিল, বেশিরভাগ সময় ৩, ৪, ৫, ৬ এরকম ছিল। আমরা খুব সহজে বলতে পারতাম ৬-এর উৎপাদক ৪টা, ১, ২, ৩, ৬, ৪টা, +-1, +-2, +-3, +-6, এইগুলোর জন্য আমরা ট্রাই করতাম। যখন ৭২০ আসছে মানে মানটা অনেক বড় হচ্ছে, এর অনেকগুলো উৎপাদক আছে। মান কোনগুলো ব্যবহার করব? মান বের করার আগে আমরা প্রথমে দেখি এইখানে একটা কনস্ট্যান্ট আছে, অলরেডি একটা কনস্ট্যান্ট আছে যেটা অনেক বড়। তাহলে এখন যদি আমি মাইনাস কোনো মান ব্যবহার করি, ধরো -1, -2, -3, যখন মাইনাস মানটা ব্যবহার করছি, তখন আমাদের এইখানে যে রেজাল্টটা আছে সেটা প্লাস হবে, আর কোনোটা প্লাস হবে না, এটাও মাইনাস হবে, এটাও মাইনাস হবে, এটা তো আগে থেকেই মাইনাস আছে। অলরেডি বড় চলক, তার সাথে আমাদের
এখানে অলরেডি আরেকটা কনস্ট্যান্ট আছে, তার মানে মাইনাসের পরিমাণটা বেড়ে যাচ্ছে। তাহলে এবার বুঝতে পারলাম যে এই ম্যাথটাতে মাইনাস ব্যবহার করে আমি জিরো করতে পারবো না, মাইনাস ব্যবহার করলে বরং মাইনাসের মানটা আরও ধীরে ধীরে বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে আমরা তাহলে প্লাস ব্যবহার করব। প্লাস ব্যবহার করার ক্ষেত্রেও দেখব যে যেহেতু অলরেডি এখানে যে কনস্ট্যান্টটা আছে সেই কনস্ট্যান্টটা অনেক বড়, তাহলে আমরা 1 2 না করে একদম বড় সংখ্যাগুলো যে 5 6 7 8 9 এগুলো ট্রাই করব, দেখব কোনো একটা মানের জন্য আমাদের জিরো হয়। এই অংশটা অবশ্য আমরা এই টাইপের ম্যাথ, যেহেতু এটা উৎপাদকের বিশ্লেষণের জন্য না, শুধুমাত্র সমাধান করব, আমরা বিস্তারিত না করে সরাসরি করব। হয়তো সেটা রাফ অংশে করে রাখবো যে কোন ভ্যালুটার জন্য জিরো হয়। আমরা এখানে ক্যালকুলেটরের বিভিন্ন মান 5 6 7 8 অনেক কিছু ট্রাই করে দেখেছি, 8 এর জন্য আমাদের জিরো আসছে। আমি একটু যদি আলাদা করে দেখাই, এই ম্যাথটাতে আমাদের এই ভ্যালুগুলো যদি আমি বসাই, যেখানে এক্স আছে, এক্সের পরিবর্তে যদি আমি 8 ব্যবহার করি, তাহলে এখানে আমি লিখলাম হলো 8 কিউব প্লাস এখানে আমাদের 3x স্কোয়ার যেটা ছিল 3 ইন্টু এটা হলো 8 স্কোয়ার প্লাস 2 ইন্টু এটা হলো 8 মাইনাস 720 ইকুয়াল আমাদের জিরো হবে। অর্থাৎ এক্সের পরিবর্তে 8 বসালে আমরা মানটা জিরো পাচ্ছি। যখন এক্সের পরিবর্তে 8 বসালে আমরা মানটা জিরো পাই, তখন আমরা বলি যে এক্স মাইনাস 8 এই যে আমাদের রাশিটা আছে এই রাশির একটা উৎপাদক হবে। অর্থাৎ এই যে আমরা ব্র্যাকেটের মধ্যে যে বারবার এক্স মাইনাস এইট ব্যবহার করেছি, এখানে সেই এক্স মাইনাস এইটটা আমরা এভাবে খুঁজে পাবো, যেটা আমরা 3.4 অনেকগুলো ম্যাথের মাধ্যমে দেখাইছি। জেনারেল ম্যাথে, হায়ার ম্যাথে আমরা 2 অনুশীলনে দেখিয়েছি। এখন চলো এটা আমরা উৎপাদকে বিশ্লেষণ করে ফেলি। এখানে সরাসরি উৎপাদকে বিশ্লেষণ করা আছে, আমি এটা একটু ধারাবাহিকভাবে দেখাবো। এই ম্যাথটাতে আমার এখানে যে অংশটা আছে ইকুয়াল জিরো, যেহেতু আমি শুধুমাত্র উৎপাদকটা বুঝাচ্ছি, আপাতত আমি ইকুয়াল জিরোটা বাদই দিয়ে দিলাম। এই জায়গায় আমাদের উৎপাদকের বিশ্লেষণের নিয়ম যেটা ছিল, প্রথমে শুধুমাত্র এই এক্স কিউব লেখা, দ্বিতীয় লাইনে আমাদের এখানে এক্স মাইনাস 8 লেখা। এক্স মাইনাস 8টা কোথায় পেয়েছি আমরা? ওই যে একটু আগে দেখালাম যে আমাদের এক্স সমান 8 এর জন্য জিরো হয়, প্লাস 8 এর জন্য জিরো হলে এক্স মাইনাস 8 হবে আমাদের উৎপাদক, সেটা লিখে নিলাম। এবং 3টা লাইন আমরা পাশাপাশি করব। এর মধ্যে তাহলে প্রথমে দেখব এক্স দিয়ে এক্স কিউবকে যদি আমি ভাগ করি, তাহলে ভাগফলটা আসে হলো এক্স স্কোয়ার। এখন যেহেতু এক্স স্কোয়ারটা ব্র্যাকেটের বাইরে আছে, তাহলে আমাদের এই 8 এর সাথেও সে গুণ আকারে আছে, 8 এর সাথে এক্স গুণ করলে মাইনাস এটা হবে হলো 8 এক্স স্কোয়ার। ম্যাথটা সবসময় দুইটা দুইটা করে শেষ হবে এই টাইপের ম্যাথগুলা। আমরা তাহলে এইখানে 8 এক্স স্কোয়ার কীভাবে পেয়েছি সেটা বুঝলাম। এখন আমরা চলে যাব মেইন লাইনটাতে। মেইন লাইনে আমাদের ওইখানে এক্স স্কোয়ার ছিল 3টা পজিটিভ, কিন্তু আমরা এখানে লিখেছি 8টা নেগেটিভ। তাহলে এইটাকে অ্যাডজাস্ট করার জন্য আমি যদি এখানে 11 এক্স স্কোয়ার লিখে দেই, তাহলে পজিটিভ 11 থেকে নেগেটিভ 8 এক্স স্কোয়ার চলে গেলে আমাদের 3 এক্স স্কোয়ার থাকে। অর্থাৎ এই লাইনের সাথে এই লাইনটা আমাদের ব্যালেন্স থাকলো। আমরা সবসময় কি করব, এইখানে 3 এক্স স্কোয়ারকে ভাঙবো। 3 এক্স স্কোয়ারকে কত ভাঙবো? যেমন আমাদের 8 এক্স স্কোয়ার প্লাস 11 এক্স স্কোয়ারে ভাঙলে ম্যাথটা মিলবে। ওইটা তো আমরা দ্বিতীয় লাইন থেকে বুঝতে পারবো না, সেই জন্য আমরা তৃতীয় লাইন থেকে দ্বিতীয় লাইন করব, এবং দ্বিতীয় লাইনের সাথে প্রথমটা আমি অ্যাডজাস্ট করে নিব। এইখানে যদি পজিটিভ সাইন থাকে, এখানে পজিটিভ সাইন হবে। ব্র্যাকেটের মধ্যে অবশ্যই আমাদের এক্স মাইনাস 8 এটা বারবার রিপিট হবে। এবার এক্স দিয়ে যদি 11 এক্স স্কোয়ারকে ভাগ করি, তাহলে এখানে আসবে হলো 11 এক্স। আর 11 এক্সের সাথে যদি, যেহেতু 11 এক্সটা শুধু এক্সের সাথে সম্পর্ক না, 8 এর সাথে গুণ আকারে আছে, 8 এর সাথে গুণ করলে তাহলে হবে মাইনাস 88, এটা হবে এক্স। আমরা আবারও মেইন রাশিতে চলে যাব। মেইন রাশিতে এক্স ছিল আমাদের পজিটিভ 2টা, কিন্তু এখানে এক্স হয়েছে নেগেটিভ 88টা। এইটাকে অ্যাডজাস্ট করার জন্য আমরা কি করব, এখানে পজিটিভ 90 এক্স আমরা লিখে দিলাম। তাহলে পজিটিভ 90 এক্স থেকে যদি আমাদের নেগেটিভ 80 এক্স চলে যায়, তাহলে আমাদের এখানে 2 এক্স থাকে। এখন এখানে যেহেতু পজিটিভ, তাহলে আমরা এখানে পজিটিভ সাইন নিব, ব্র্যাকেটের মধ্যে লিখব এক্স মাইনাস 8। এক্স দিয়ে যদি আমরা এই 90 এক্সকে ভাগ করি, তাহলে আমাদের রেজাল্টটা থাকবে হলো 90 সাথে যদি আবার 8 গুণ করি, 8 নং 72, একটা শূন্য থাকবে, তাহলে 720। এই যে আমাদের শেষের সংখ্যাটা মিলে গেল, তার মানে আমাদের উৎপাদকের বিশ্লেষণটা সঠিক আছে। এখন আমাদের যেটা কমন আছে সেটা লিখবো, অর্থাৎ এক্স মাইনাস 8, 3টা জায়গায় আমাদের এক্স মাইনাস 8 আছে, সেটা লিখে নিলাম এক্স মাইনাস 8। এর পাশে আমাদের এখানে থাকবে একটা এক্স স্কোয়ার, এখানে থাকবে একটা 11 এক্স, আর এখানে থাকবে একটা 90। এখন পরবর্তী যে পার্ট আছে, এই পার্টটা দেখবো এটাকে উৎপাদকে বিশ্লেষণ করা যায় কিনা। যেহেতু এটা মিডল টার্ম করা সম্ভব, মিডল টার্মের কন্ডিশনে ছিল এখানে যেটা পাওয়ার থাকবে এখানে তার অর্ধেক হবে, 3টা পদ মিলে আমরা মিডল টার্ম করব। অর্থাৎ এখানে মিডল টার্ম করার মতো সাজানো আছে, বাট মিডল টার্ম করা যাবে কিনা। আমরা ক্যালকুলেটরে বেশ কিছু এপিসোড করেছি, যেখানে ক্যালকুলেটরের ব্যবহারগুলো আমরা দেখেছি, কিভাবে সহজে ক্যালকুলেটর ব্যবহার করে উৎপাদকের বিশ্লেষণ সহ বিভিন্ন কিছু আমরা করতে পারি। আমাদের সুমন রেজা স্যারের স্পেশাল কিছু ক্যালকুলেটরের উপরে হ্যাক্সি আছে, যেখানে আমরা ক্যালকুলেটর ব্যবহারগুলো নিয়ে আলোচনা করেছি। তো প্রথমে আগে ক্যালকুলেটর যে চেক করবো এটা মিডল টার্ম করা যায় কিনা। যদি মিডল টার্ম করা যায়, আমরা মিডল টার্ম করব।
এবার আমরা আমাদের বইয়ে ফিরে আসি। যে উৎপাদকের বিশ্লেষণটা আমি তোমাকে দেখালাম সেটাই ধারাবাহিকভাবে এখানে করা আছে। আমি শুধু লাইন বাই লাইন তোমাকে দেখিয়ে দিলাম। আমাদের ম্যাথটা এই পর্যন্ত এসে থেমেছিল এবং আমরা ক্যালকুলেটরে চেক করে দেখেছি এটা মিডল টার্ম করা যায় না। তুমি যখন মিডল টার্ম করা ট্রাই করবে দেখবে যে আমাদের ভ্যালিড মানগুলো আসবে না, আমাদের অমূলদ সংখ্যা চলে আসবে। তাহলে আমরা এখন এই দুইটার মধ্যে লিখব। তাহলে হয় আমাদের এক্স এর মান 8 হবে, অথবা আমাদের এক্স এর এখান থেকে এক্স এর একটা মান পাবো, কিন্তু এখান থেকে এক্স এর যে মানটা পাবো সেই মানটা আমরা গ্রহণযোগ্য পূর্ণ সংখ্যা পাবো না। যেহেতু গ্রহণযোগ্য পূর্ণ সংখ্যা পাবো না, তাহলে আমাদের এইটাই হবে সঠিক অ্যান্সার, অর্থাৎ এক্স সমান 8। আর আমরা এক্সকে ধরেছিলাম যে ছোট সংখ্যার মধ্যে সর্বোচ্চ কোনটা হতে পারে, আমাদের ছোট সংখ্যার মধ্যে সর্বোচ্চ হতে পারে 8। অর্থাৎ এগুলাকে আমরা 8, 9 এবং 10, এই যে আমাদের তিনটা সংখ্যা, এই তিনটা সংখ্যায় আমরা পাশাপাশি গুণ করে লিখতে পারি, যেখানে তাদের মধ্যে ডিফারেন্স থাকবে হলো সবচেয়ে কম, কারণ এই তিনটার মধ্যে এক এক করে ডিফারেন্স আছে। আমি তোমাকে 20 বোঝানোর সময় যখন লিখেছিলাম 20 ইন্টু 1, সেখানে দুজনের মধ্যে ব্যবধান ছিল 19। এতটুকু ব্যবধান না রেখে আমরা সর্বনিম্ন কত ব্যবধান রাখা যায়, 20-এর ক্ষেত্রে যেমন ছিল, একইভাবে 720-এর ক্ষেত্রে ব্যবধানটা কত হতে পারে সর্বনিম্ন, এই সর্বনিম্ন 1 ব্যবধান করে আমরা 8 পাচ্ছি আনসার। আমাদের পরবর্তী প্রশ্নটা লেখা আছে, এমন কোন ত্রিভুজ আছে কি যার শীর্ষ হতে অঙ্কিত উচ্চতা 1 সেন্টিমিটারের বেশি নয় কিন্তু ক্ষেত্রফল 100? সহজভাবে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল ডিপেন্ড করে অনেকগুলো ভাবেই করতে পারি। উচ্চতা নিয়ে যখন আলোচনা করা আছে তখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা জানি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এখানে হাফ, এটা তো একদম কনস্ট্যান্ট মান, এর তো কোনো পরিবর্তন নাই। ত্রিভুজের তাহলে ক্ষেত্রফলের মানটা ডিপেন্ড করবে তার ভূমি কতটুক আর উচ্চতা কতটুক, এবং যেহেতু দুইটাই গুণাকারে, দুইটা সমানুপাতিক হারে বৃদ্ধি আমাদের সম্পর্ক থাকবে। উচ্চতা যেহেতু আমাদের 1 সেন্টিমিটারের বেশি নয়, 1 সেন্টিমিটারের কম রাখবো, কিন্তু ক্ষেত্রফল 100। উচ্চতা যত কম করব, ক্ষেত্রফল ঠিক রাখলে আমাদের ভূমিটা তত বৃদ্ধি করতে হবে। কারণ দুইজনের গুণফল, আমি যদি অন্যভাবে তোমাকে বলি যে দুইটা সংখ্যার গুণফল আমাদের 200। তাহলে প্রথম সংখ্যাটা আমি ধরলাম যে এক্স এবং ওয়াই এই দুইজনের গুণফল, এই দুজনকে গুণ করলে আমাদের 200 পাওয়া যাচ্ছে। এক্স সমান যদি আমি 1 দেই তাহলে আমাদের ওয়াই এর মান দিতে হবে 200। এক্স সমান যদি 2 দেই তাহলে ওয়াই এর মান দিতে হবে 100। এক্স সমান যদি আমি 3 দেই তাহলে ওয়াই এর মান 3 না 4 যদি দেই তাহলে ওয়াই এর মান দিতে হবে 50। এই যে দুইটা মানের সাথে আমরা একটা ভারসাম্য রাখছি, যে একটা যদি খুব বেশি বড় হয় আর একটাকে ছোট হতে হচ্ছে, এরকম একটা ব্যালেন্স থাকছে। তো সেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি যে অঙ্কিত উচ্চতা 1 সেন্টিমিটারের বেশি নয়। উচ্চতাটাকে আমি ছোট করব, উচ্চতাটাকে যখন ছোট করব তার মানে আমাদের অপর অংশটাকে বড় করতে হবে। একটা ছোট হলে আরেকটা বড় করতে হবে, কারণ ফাইনালি দুজনের গুণফল আমাদের 100তে আমরা ফিক্সড রাখবো। আমরা একটা ত্রিভুজ, এখানে ত্রিভুজ অঙ্কন করা যদিও বাধ্যতামূলক না, বোঝার সুবিধার্থে আমরা ধরে নিলাম যে এ বি সি একটা ত্রিভুজ। এই ত্রিভুজে আমরা এখানে যে বিসিটা আছে, বিসিকে আমরা ভূমি ধরছি, যেটাকে আমরা এ দ্বারা ডিনোট করলাম। উচ্চতার যেটা আছে আমরা এডি লিখলাম, এডি লিখলে তাহলে এখানে উচ্চতাটা আমাদের আসলো বি। আমরা এখানে যে কোনো চলক ধরতে পারি। সবচেয়ে ভালো হয় এখানে যদি তোমরা একটা সাইন দিয়ে দাও, কারণ শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বটাই হলো ওই ত্রিভুজটার আমাদের উচ্চতা, যে কোনো শীর্ষ থেকে। আমরা এখানে যখন বিসিকে ভূমি ধরছি তখন এ হলো শীর্ষ থেকে আমাদের বিসির উপর লম্ব যেটা আছে সেটাকে আমরা বি ধরলাম। বি ধরা এখানে বাধ্যতামূলক না, তুমি অন্য যে কোনো অক্ষরও ধরতে পারো, যে কোনো ইংলিশ একটা অ্যালফাবেট লেটার ধরে নিবে। প্রশ্নে এখানে আমাদের বি লেস ইকুয়াল 1, প্রশ্নে বলে দিছে বি মানে উচ্চতা সেটা 1 সেন্টিমিটারের চেয়ে কম হবে, এটা আমরা আপাতত রেখে দিই। এখন ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রে আসি। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র ছিল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। ত্রিভুজের যতগুলো ক্ষেত্রফল নিয়ে আমরা আলোচনা করেছি, সূত্র নিয়ে আলোচনা করেছি, এর মধ্যে সবচেয়ে কমন হলো আমাদের হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, মানে 9, 10-এর আগে আমরা এই সূত্রটাই সবচেয়ে বেশি ইউজ করতাম। এখন এই দুইটার গুণফল হবে হলো, অর্থাৎ ক্ষেত্রফল ইকুয়াল হবে 100। আমি শুধুমাত্র বি এর ভ্যালুটা বের করি। বি এর ভ্যালুটা, কারণ বি নিয়ে আমাকে আলোচনা করতে হবে, বি সমান তাহলে কত, 100 × 2 ডিভাইডেড বাই এ, এই ভ্যালুটা হলো এ, বি এর ভ্যালু। এখন যদি আমি আমাদের বি এর ভ্যালুটা যেটা পাচ্ছি, আমাদের সমীকরণের শুরুতেই কিন্তু এখানে বি নিয়ে আলোচনা করা ছিল যে বি লেস ইকুয়াল 1, এটা প্রশ্নে বলে দেওয়া আছে। এখন এই যে আমাদের বি এর ভ্যালুটা পাচ্ছি, যে বি এর ভ্যালুটা হলো 200 ডিভাইডেড বাই 2 ইন্টু ডিভাইডেড বাই এ, এটা আমি এখানে বসাই দিতে পারি। তার আগে দেখায় নাই যে আমরা এখানে মানটা কীভাবে পাইছিলাম। এই জায়গায় 2 আমার যদি ওই পাশে শিফট করি, যেহেতু এটা সমীকরণ, এটা আমাদের কোনো অসমতা না, আমরা এই 2টাকে সরাসরি এই পাশে দিলে 2 এই পাশে গুণাকারে গেল, আর আমাদের এটাকে এই পাশে শিফট করলে এটা আমাদের ভাগাকারে চলে গেল। অসমতার ক্ষেত্রে যেমন আমরা অঙ্কগুলো করার সময়, সেক্ষেত্রে আমরা সহজে এক পাশ থেকে অন্য পাশে নিতে পারতাম না, উভয় পক্ষকে গুণ করতাম, উভয় পক্ষকে ভাগ করতাম, এইভাবে আমরা ম্যাথগুলো করতাম। সমীকরণের সময় সরাসরি শিফট করব, তাহলে এই হলো বি এর মান। তাহলে এখন আমরা কি করব, বি এর এই ভ্যালুটা আমরা চলে যাব এইখানে, আমরা বি এর এই জায়গায় বসাবো। বসানোর পরে যে অসমতাটা দাঁড়ায় সেই অসমতাটাই আমরা সমাধান করব। আমরা এখানে চাইলে এককটা রেখেও দিতে পারি, আবার যদি চাই যে এককটা না রেখে ফাইনালি একদম শেষে আমরা এককটা বসায় দিব, সেক্ষেত্রে আমরা পারবো।
এই জায়গায় আমাদের এ নিয়ে আলোচনা করতে হবে যে এটা কেমন হবে। এটা কেমন হবে, তাহলে এখন আমাদের বিটাকে তো বলে দিছে বি একের চেয়ে ছোট হবে। বি একের চেয়ে যখন ছোট হবে তখন এর ভ্যালুটা কেমন হবে সেটা নিয়ে যেহেতু আলোচনা করব, উভয় পক্ষে আমরা সমীকরণের এ জায়গায় গুণ করে দিব এ, অর্থাৎ আমাদের যেটা 200 ডিভাইডেড বাই এ আছে, এখানে লেস ইকুয়াল আমাদের 1 আছে। আমি এই পাশে একটা এ মাল্টিপ্লাই করলাম, এই পাশে একটা এ মাল্টিপ্লাই করলাম, এ এ কাটা গেল, তাহলে থাকলো 200 লেস ইকুয়াল আমাদের এ, এরকম একটা পার্ট থাকলো। আমাদের এই জায়গায় যদি এই সমীকরণটাকে উল্টা করে লিখি, আমরা এটাকে লেফটকে রাইটে নিয়ে আসলাম, রাইটকে লেফটে নিয়ে আসলাম, অন্য কোনো ক্যালকুলেশন যেহেতু করা হয় নাই, তাহলে অসমতার চিহ্ন আগে যার দিকে ছিল লেস দ্যান তার লেস দ্যানই থাকবে, যার দিকে গ্রেটার দ্যান ছিল তার দিকে গ্রেটার দ্যানই থাকবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এর ভ্যালুটা বড় হবে অথবা সমান হবে, সেই জন্য আমরা এইটাকে জাস্ট উল্টা করে লিখলাম। তবে কোনো কারণে তুমি যদি এই অবস্থায় থাকো, সেটাও আমাদের ভ্যালুটা ঠিক, বাট রিপ্রেজেন্টটা একটু ঝামেলা। আমরা প্রচলিত অর্থে কনস্ট্যান্টকে আমরা রাখি হলো ডান পাশে আর চলকটাকে রাখি আমরা বাম পাশে, এভাবে আমরা লেখা ট্রাই করব। তাহলে দুইটা সম্পর্ক আমরা কম্পেয়ার করে দেখতে পাচ্ছি কি, যে ত্রিভুজের ভূমিটা যদি 200 সেন্টিমিটার বা তার বেশি হয় তখন উচ্চতা অনূর্ধ্ব 1 হলে চলবে বা 1-এর চেয়ে আমাদের ছোট হলে চলবে। অর্থাৎ এই যে ভূমিটা আছে, ভূমিটা 200 300 বা যত ইনক্রিজ করব, ভূমিটাকে যত ইনক্রিজ করতে থাকবো, আমাদের ওইখানে যে উচ্চতাটা আছে, উচ্চতা তখন ধীরে 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 ছোট হবে। কারণ উচ্চতাকে আমি কন্ডিশন দিয়ে দিছি উচ্চতা 1-এর চেয়ে বড় হবে না। ধরো আমার এইটা হলো আমার যে ভ্যালুটা আছে, ভূমির উচ্চতার ভ্যালুটা সে এই লেভেল পর্যন্ত আছে। এখন আমাদের ভূমিটাও আছে এই অবস্থায়। আমি ভূমি যত বড় করব, এবার আমাদের উচ্চতা যদি ছোট হয় তাহলে আমাদের ফাইনাল ভ্যালুটা আমাদের চেঞ্জ হবে না। এই ভূমি যত ইনক্রিজ করছি আমরা উচ্চতাটাকে তত আমি নিচে করতে পারবো, যাতে ফাইনালি আমাদের এই রেজাল্টটা হতে পারে দুজনের গুণফল আমাদের 100 হবে। এটাই হলো আমাদের অ্যান্সার। তবে এক্ষেত্রে অসমতার আরও কিছু কথা আছে। যদি আমরা টোটালি এইটাকে আরও অসমতায় আরও কিছু ব্যাখ্যা করে দেই, তাহলে বলতে পারবো ভূমিটা যতই ছোট হতে থাক, এই ভূমিটা কখনো 0 হবে না। কারণ 0 যখন হয়ে যাবে তখন সেটা আর ত্রিভুজ থাকবে না, সেটা একটা সরলরেখা হয়ে যাবে। তাহলে আপাতত আমাদের অ্যান্সারটা হলো ত্রিভুজের ভূমি 200 সেন্টিমিটার বা তার বেশি হলে উচ্চতা আমাদের 1 সেন্টিমিটার, এর অনূর্ধ্বে 1 সেন্টিমিটার বা 1 সেন্টিমিটার কম হতে পারবে, ক্ষেত্রফল 100টাকে মেনটেন করে। আমাদের এই এপিসোডের সর্বশেষ কোশ্চেনটা 23 নাম্বার, এখানে দেওয়া আছে এফ অফ এক্স ওয়াই জেড লেস দ্যান 0 এবং এফ অফ এক্স ওয়াই জেড এটা হলো x-3। আসলে এখানে একটা অসমতাকে শুধু রিপ্রেজেন্ট করা হয়েছে প্রচলিত নিয়মের চেয়ে একটু কমপ্লেক্সভাবে। কারণ এখানে দেখো এটারও লেফট সাইডে আমাদের এফ অফ এক্স ওয়াই, এখানেও আমাদের অসমতার এখানে সমীকরণে যেটা আছে এফ অফ এক্স ওয়াই। তার মানে আমি যদি এই যে অসমতাটা আছে এইখানে এই এক্স ওয়াইয়ের মানটা যদি বসায় দেই, তাহলে আমাদের অসমতাটা হয়ে গেল। অর্থাৎ অসমতাটা আমরা রিপ্রেজেন্ট করবো এইভাবে, প্রশ্নে এক জায়গায় দেওয়া আছে এফ অফ এক্স ওয়াই জেড সমান এত, আবার বলা আছে এফ অফ এক্স ওয়াই জেড এরকম। এখানে দেওয়া আছে অসমতা আকারে আর এখানে দেওয়া আছে ইকুয়েশন আকারে। এখন আমি যদি এই যে এই মানটা আছে এইটা যদি আমি পাশাপাশি লিখি, যেটা এখানে লেখা আছে আমি শুধু উপর নিচ করে লিখে দেই, আমাদের এখানে এফ অফ এক্স কমা ওয়াই এই যে ভ্যালুটা আছে সেটা লেস দ্যান 0। এখন এফ অফ এক্স ওয়াইয়ের এক্স্যাক্ট ভ্যালু হলো x-3 সমান আকারে দেওয়া আছে। আমি শুধুমাত্র এটাকে রিপ্লেস করে এটা দিয়ে দিলাম হলো x-3, এটা হলো লেস দ্যান 0। সহজ কথায় বলতে গেলে আমরা এফ অফ এক্স ওয়াইয়ের মান বসিয়ে পাই। আমাদের অসমতাতে দরকার শুধুমাত্র x এর ভ্যালুটা, অন্য কোনো ভ্যালু না, অর্থাৎ চলকের ভ্যালুটা। এখানে চলক যেহেতু x, আমাদের এই 3টা দরকার নাই, তাহলে আমরা এটা লিখতে পারি x-3। আমরা শুরুটা লিখলাম, উভয় পক্ষে আমি এখানে যদি +3 করে দেই, এখানেও +3 করে দিলাম, সাইড নোটে আমরা দিয়ে দিব উভয় পক্ষকে 3 যোগ করে, তাহলে আমাদের এখানে 3 কাটা গিয়ে আমাদের যে ভ্যালুটা থাকছে x লেস দ্যান আমাদের 3, এইটা আমাদের একটা অ্যান্সার পাচ্ছি। ফাইনালি আমাদের অসমতায় প্রকাশ হয়ে গেল। প্রশ্নে যেটা বলেছিল অসমতা আকারে প্রকাশ করো, এটাই হলো আমাদের অসমতায় প্রকাশ করার একটা রূপ। এভাবে আমরা অসমতার যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা সমাধান করব। আমরা যে প্রশ্নগুলো অলরেডি তোমাকে দেখিয়েছি তুমি নিজে নিজে প্র্যাকটিস করবে। আশা করি এই উদাহরণগুলোই তোমাদের জন্য যথেষ্ট সম্পূর্ণ প্র্যাকটিসের জন্য। এরপরে নতুন নতুন আরও ভিডিও নিয়ে তোমাদের সামনে আমরা হাজির হব। সঙ্গে রাখো ইজি সিরিজ, দেখতে থাকো টেকনিক ইজি এডুকেশন। আল্লাহ হাফেজ।